হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কোঠারিকা বিষয় নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করা যাক। প্রথম থামলে দেখি বুঝতে পেরেছো যে কী কী বিষয় নিয়ে আলোচনা করবো। তো চলো একদম থরোলি আমরা পড়া স্টার্ট করি। ঠিক আছে, তো প্রথম দিকে আমরা পড়বো যেটা হচ্ছে কোঠারিকা মিশন। তো কোঠারিকা মিশন পড়ার আগে প্রথমেই আমাদের যেটা লক্ষ্য হবে, আমরা প্রত্যেকেই জানি এভরি ম্যান হ্যাজ এইম অ্যাম্বিশন ইন লাইফ, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকে। আজকের আমরা একটা ছোট্ট লক্ষ্য সেট করবো, যেটাকে উদ্দেশ্য করে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আলোচনা করবো। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যে এমসিকিউগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, সেই এমসিকিউগুলো নিয়ে কিন্তু এই আজকের এই ভিডিওতে মেনলি আলোচনা করবো। তো প্রথমেই যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কোঠারিকা মিশন। আগে খাতার ওপর তোমরা খাতার পেন নিয়ে অবশ্যই বসবে, তার পাশাপাশি কোঠারিকা মিশন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই কোঠারিকা মিশনটা লিখে নেবে। আগে লিখবে কোঠারিকা মিশন, কোঠারিকা মিশন। এবার দেখো, কোঠারি কমিশন তো আমরা লিখে নিলাম। এই কোঠারি কমিশন পড়ার আগে আমাদের মেইন একটা লক্ষ্য আছে, যে লক্ষ্যটা আমরা এখন লিখবো। মেইনলি আমাদের যে লক্ষ্য বা আমাদের যে এইমটা আছে, আমাদের যে লক্ষ্য বা আমাদের যে এইমটা আছে, লক্ষ্য কি আমাদের এখানকার লক্ষ্য থাকবে হচ্ছে 100% দিয়ে নিজের শেখা এবং মনোযোগ দিয়ে শেখা। ঠিক আছে, আমাদের হচ্ছে অ্যাটেনশন বা মনোযোগ দিয়ে এবং ধৈর্য সহকারে বা পেশেন্ট দিয়ে আমাদেরকে শেখা। তো প্রথমে হচ্ছে 100% নম্বর, 100% নম্বর কিন্তু তোলা। তো 100% নম্বর তোলা মানে আমাদের যে কোঠারি কমিশনটা আছে, এটা একটা শিক্ষা বিজ্ঞানের বিষয়, এডুকেশনের বিষয়। তো সেই এডুকেশনে যত নম্বরের পরীক্ষা হবে 40-এর মধ্যে 40 পাওয়ার জন্য মেনলি এই লক্ষ্যে আমরা আজকে এগোবো। তো মেনলি এই লক্ষ্যটা 40-এ 40 নম্বর পেতে গেলে একটা অংশ রয়েছে, যে একটা বিষয় রয়েছে, একটা পার্ট রয়েছে, যেটা পড়লে তুমি 40 নাম্বার তো পাবে, তার পাশাপাশি তুমি 40 নাম্বারের কিছু অংশ কিন্তু এই যে বিষয়টা রয়েছে এখান থেকে মেনলি কয়েকটা প্রশ্ন আসে। তাই এই 40 নাম্বারটাকে পুরোপুরিভাবে ফুলফিল করার জন্য এই ভিডিওটা তোমাকে কিন্তু দেখতে হচ্ছে এবং এই বিষয়টা ক্লিয়ারলি কিন্তু বুঝতে হচ্ছে এবং সেখানকার যে এমসিকিউগুলো সেটাও কিন্তু করতে হচ্ছে। তো চলো প্রথমেই আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে নিয়ে নিলাম। কোঠারি কমিশন তো লিখবো, তারপরে আমরা কি লিখলাম, লক্ষ্য। আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে 100 নম্বর তোলা। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কারণ এখান থেকে আমি এমনভাবে এক্সপ্লেইন করব যেটা আগে কখনো তোমাকে এইভাবে পড়ায়নি, এবং এইভাবে পড়লে যে তুমি কিভাবে পড়লে একটা ভালো রেজাল্ট করতে পারবে, আমি সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে, তুমি যদি তুমি বেকার স্টুডেন্টস হও তবুও তুমি কিন্তু এই বিষয়টা মানে এই যে কোঠারি কমিশন বিষয়টা পুরো জল হয়ে যাবে। ঠিক আছে, তো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টা বোঝার চেষ্টা করো। যদি বুঝতে না পারো ভিডিওটা একটু পিছিয়ে নিয়ে আবার কনসেপ্টটা ক্লিয়ার চেষ্টা করো কনসেপ্টটা ক্লিয়ার করার। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা জানি কোঠারি কমিশন। আমরা জানি যে কোঠারি কমিশন, আগের যে কমিশনগুলো ছিল রাধাকৃষ্ণন কমিশন এবং মুদালিয়ার কমিশন, এই কমিশনগুলোকে বাদ দাও। এই কমিশনগুলো পরবর্তীতেও ভারত সরকার মানে স্বাধীনতার পরবর্তী ভারত সরকার দেখতে পেলেন যে ভারতের যে সমকালীন যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা কাঠামোও কিন্তু কী ছিল, খারাপ ছিল। সেখানকার নিরক্ষরতা বেশি ছিল। দুটো কমিশন গঠন হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু নিরক্ষরতার হার বেশি ছিল। কি নিরক্ষরতা মানে যারা হচ্ছে সাক্ষর নয়, যারা লিখতে পারে না, পড়াশোনা করতে পারে না, তারা কি নিরক্ষর ব্যক্তি। তো নিরক্ষরতার হার কি ছিল, বেশি ছিল। এবং সেখানে শিশু শিক্ষার অভাব ছিল। শিশুদেরকে যে একটা শিক্ষায় প্রথম ছোট থেকে শিক্ষিত করে তোলা, এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু ছিল না। বয়স্কদের সাক্ষরতা, তাদের যে তারাও কিন্তু নিরক্ষর ছিল, বয়স্ক মানুষেরাও নিরক্ষর ছিল। তো তারা যদি নিরক্ষর থাকে কীভাবে তাদের যে সন্তান কীভাবে পড়াবে। এর পাশাপাশি ধনী গরিবের পার্থক্য ছিল। ঠিক আছে, এবং একটা শিক্ষা ব্যবস্থার যে একটা পাঠ্যক্রম থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার একটা বিরাট বড় সমস্যা ছিল। তো ভারত সরকার মেনলি এই সমস্যাগুলোকে, মানে কি সমস্যা, শিশু শিক্ষার অভাব, সেখানে কারিগরি শিক্ষার অভাব, তারপরে হচ্ছে ধনী গরিবের পার্থক্য, এছাড়া শিক্ষা ব্যবস্থা সমস্যা। তো এই সমস্ত সমস্যা দূর করার জন্য ভারত সরকার নতুন একটা কমিশন গঠন করলেন, এবং যেটার নাম হচ্ছে কি কোঠারি কমিশন, যেটার নাম কি কোঠারি কমিশন। তো ভারত সরকার যখন দেখলো যে এই সমস্যা আমাদের দেশের মধ্যে দেখা যাচ্ছে, তো ভারত সরকার কি করলেন, একটা দল গঠন করলেন। দেখো, কোনো কিছু করার জন্য, কোনো বিশেষ কাজ করার জন্য কিন্তু একটা দল গঠন করে। সেই দলের একজন নেতা থাকেন, একজন সভাপতি ছিলেন, যার সভাপতিতেই মূলত যে কোনো একটা দল বা কমিশন কিন্তু গঠন হয়। তো যখন ভারত সরকারের নেতৃত্বে যখন একটা বড় কমিশন গঠন হলো, যার নাম হচ্ছে কি কোঠারি কমিশন। এই কোঠারি কমিশনটা মূলত হচ্ছে 1964 সালে মূলত এই কোঠারি কমিশনটা কিন্তু গঠিত হয়। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতেই পারে যে কোঠারি কমিশন কবে গঠিত হয়। 1964 সালে মূলত কোঠারি কমিশনটা গঠিত হয়। এই যে কোঠারি কমিশন গঠন হওয়ার পেছনে একটা দলের কিন্তু ভূমিকা রয়েছে, যেই দলটা মূলত কি করেছে না, কোঠারি কমিশন
গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যদি দেখি যে রাধাকৃষ্ণন একটা কমিশন হলো, সেই কমিশনেও কিন্তু কিছু কিছু মানুষকে নিয়ে, মেইনলি 10 জন সদস্যকে নিয়ে সেই কমিশনটা গঠন হলো। আবার যদি আমরা দেখি মুদালিয়ার কমিশনে যদি আমরা দেখি, সেখানেও 7 জন সদস্যকে নিয়ে মেইনলি গঠিত হলো। তো মেইনলি হচ্ছে তেমনি কোঠারি কমিশনেও কিন্তু সেখানে 17 জন সদস্যকে নিয়ে মেইনলি এই কোঠারি কমিশনটা কিন্তু গঠন হলো। কয়জন? 17 জন সদস্য। 17 জন সদস্যকে নিয়ে মেইনলি হচ্ছে কোঠারি কমিশন গঠন হয়েছিল। তো এই 17 জন সদস্যের মধ্যে দুজন ছিলেন মেইন। 17 জন সদস্যের মধ্যে দুজন ছিলেন কিন্তু মেইন। আমরা দেখি যদি আমরা ধরো কোনো একটা বিষয় যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই, সেখানকার কিন্তু দুজন ব্যক্তি প্রধান থাকে। তোমাদের যদি স্কুল থেকে কোনো রকম কাজ করার জন্য যদি দেয় যে তোমাদের এই কাজগুলো করতে হবে, একটা অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান একটা তৈরি করা হলো, মানে অনুষ্ঠান আয়োজিত হলো, তো সেখানকার মেইনলি হচ্ছে বললো যে দুজনকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা হচ্ছে এই সব কাজগুলো করিয়ে নেবে স্টুডেন্টদের দ্বারা। তো মেইনলি দুজন ক্যাপ্টেন থাকে, তাদের সভাপতিত্বেই বা তাদের নেতৃত্বেই কিন্তু কাজগুলো সম্পূর্ণ হয়। তো তেমনি এই যে কোঠারি কমিশন 17 জন সদস্যর মধ্যে যে ছিলেন দুজন ব্যক্তি ছিলেন, যার নেতৃত্বেই মূলত এই 17 জন ব্যক্তির মধ্যে দুজন যদি থাকে তাহলে হচ্ছে কত? 15 জন। সেই 15 জন মানে দুজন ব্যক্তির নির্দেশে তারা যে কথাগুলো বলছিলেন সেগুলো মেনে হচ্ছে এই 17 জন মেইনলি সদস্য ছিলেন, যারা মূলত তাদের মানে কার্যকলাপের ফলে একটা কমিশন গঠন হলো। তারা বিষয়টাকে দেখলেন, পর্যালোচনা করে যে কী কী সমস্যা, কীভাবে সমাধান করা যাবে, শিক্ষার কী ঘাটতি রয়েছে। তো এই সমস্যাগুলি দেখতে মূলত একটা দল গঠন করলেন, যেটা হচ্ছে, এবং একটা দল পরবর্তীকালে কী হলো? কমিশন গঠন করলো। তো মেইনলি ভারত সরকার একটা কমিশন গঠন করলেন, যেটার নাম হচ্ছে কোঠারি কমিশন। এবং এই কোঠারি কমিশনের মোট কজন সদস্য ছিল? 17 জন সদস্য ছিল। ভালো করে বিষয়টা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করো। তাহলে যদি কোঠারি কমিশন কত সালে গঠিত হয়, এটা একটা প্রশ্ন। 2 নম্বর কি, কোঠারি কমিশনের কতজন সদস্য ছিল? দ্বিতীয়ত হচ্ছে এই যে কোঠারি কমিশন, সেটা হচ্ছে মেইনলি কোঠারি কমিশনের কিন্তু এই যে 17 জন সদস্যের মধ্যে মেইনলি 10 জন সদস্য, 10 জন ছিল ভারতীয়। এই যে 10 জন, এই 10 জন ছিল ভারতীয়, এবং এই যে 7 জন, এই 7 জন ছিল কিন্তু বিদেশি। 7 জন ছিল কি? বিদেশি। এই 7 জন ছিল কিন্তু বিদেশি, ঠিক আছে। তো এই যে কোঠারি কমিশনের মধ্যে আমরা দেখলাম 17 জন সদস্য ছিলেন, যার মধ্যে ছিল 10 জন ভারতীয় এবং 7 জন বিদেশি ছিল। তো এই সদস্যদের কেন্দ্র করে মেইনলি হচ্ছে এই কমিশনটা গঠন হলো। এবার এই কমিশন আমরা দেখলাম যে দুজন মেইনলি কি থাকে? মেইন ব্যক্তি থাকে, যাদের নেতৃত্বেই মূলত যে কোনো কাজ সম্পন্ন হয়। তেমনি এই কোঠারি কমিশনেও দুজন মেইন ব্যক্তি ছিলেন, একজন সভাপতি, একজন কি ছিলেন? সম্পাদক ছিলেন। একজন সভাপতি ছিলেন, যার নেতৃত্বেই মূলত এই কমিশনটা গড়ে ওঠে। তো এখানে কোঠারি কমিশনের মেইন সভাপতি ছিলেন হচ্ছে ডিএস কোঠারি। ডিএস কোঠারি ছিলেন এই কোঠারি কমিশনের প্রধান সভাপতি। ডিএস কোঠারি। এবং সম্পাদক যদি দেখি, সেই সম্পাদক ছিলেন হচ্ছে কি? সম্পাদক যিনি ছিলেন সেটা হচ্ছে জেপি নায়েক। তাহলে বিষয়টা ক্লিয়ার যে ভারত সরকার যে সমস্যাগুলো দেখলো, সেই সমস্যাগুলোর উপর ভিত্তি করে একটা কমিশন গঠন করলো 1964 সালে। এবং এই কোঠারি কমিশন মেইনলি 17 জন সদস্যকে কেন্দ্র করে গড়ে উঠলো। তার মধ্যে 10 জন ছিল কোথাকার? ভারতীয়, এবং 7 জন ছিল কি? বিদেশি। তার মধ্যে কোনো একটা দল গঠন হওয়ার পেছনে মেইন হচ্ছে দুজন থাকে। তো মেইনলি তেমনি কোঠারি কমিশনের মেইন দুজন ব্যক্তি ছিলেন, একজন ছিলেন সভাপতি, একজন ছিলেন সম্পাদক। তো এই কোঠারি কমিশন হচ্ছে সভাপতি ছিলেন কে? ডক্টর ডিএস কোঠারি। তাহলে ডিএস কোঠারির সভাপতিত্বেই মূলত এই কি হয়? এই কোঠারি কমিশনটা 1964 সালে গঠিত হয়। তাহলে ডিএস কোঠারি ছিলেন এই কমিশনের মেইন সভাপতি। তারপরে তার সম্পাদক, যিনি মেইনলি সম্পাদনা করতেন, তিনি মূলত কে ছিলেন? সম্পাদক হচ্ছে জেপি নায়েক ছিলেন হচ্ছে এই কোঠারি কমিশনের সম্পাদক। তো প্রশ্ন আসতেই পারে যে এই কোঠারি কমিশনটার সভাপতি কে ছিলেন? তাহলে এটা হচ্ছে কি? জিএস কোঠারি। এই কোঠারিটা যার পেছনে হবে তার নাম কি? এই কোঠারি যার পেছনে থাকবে তিনি মূলত কি করেছেন? কোঠারি কমিশন গঠন করেছেন। নামটার মধ্যেই কিন্তু কমিশনটা বোঝা যাচ্ছে যে কোঠারি আছে মানে কি? কোঠারি কমিশন গঠন করেছেন। তারপরে সম্পাদক কি? জেপি নায়েক।
তাহলে এখান থেকে আরেকটা, এই যে DS কোঠারি মানে সভাপতি কে ছিলেন DS কোঠারি, এই DS কোঠারির নেতৃত্বেই যেহেতু কি হলো এই কোঠারি কমিশনটা গঠন হলো, গড়ে উঠলো কার সভাপতিত্বে? ডক্টর DS কোঠারির সভাপতিত্বে। তার নাম অনুসারে একটা কমিশনের নাম দেওয়া হলো যেটা হচ্ছে কোঠারি কমিশন। তাহলে পরীক্ষায় এইভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে কোঠারি কমিশন কার নাম অনুসারে নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে DS কোঠারির নাম অনুসারে মেনলি হচ্ছে এই কমিশনটার নাম দেওয়া হয়েছে। কোন কমিশন? কোঠারি কমিশন। বোঝা গেল? এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স। তো দেখো এই যে কোঠারি কমিশনটা গঠন হলো, দেখো ভারত সরকার মেনলি সমস্যাগুলোকে দেখলেন। তো এই যে ভারত সরকার যিনি ছিলেন তিনি তো প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা অঞ্চল ঘুরে দেখতে যাবেন না যে কোথায় অ্যাকচুয়ালি কি সমস্যা হচ্ছে, তিনি সমস্যাটা লক্ষ্য করলেন, কিন্তু তিনি তো আর পর্যবেক্ষণ বা পর্যালোচনা করতে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে কিন্তু যাবেন না। তো সেই বিষয়গুলোকে দেখবার জন্য ঠিক আছে একটা কমিশন যেহেতু গঠন করলো, একটা দল গঠন করলেন যেটাকে আমরা বলছি টাস্ক ফোর্স, মানে বিশেষ একটা দল। দেখি যদি আমরা ধরো কোনো একটা গ্রামে যাচ্ছি, যাওয়ার পর ধরো আমরা হচ্ছে কোনো ধরো বন্ধু মিলে 3জন বন্ধু মিলে আমরা একটা গ্রামে যাচ্ছি, তো সেই গ্রামে যাওয়ার পর দেখলাম যে প্রত্যেকটা মানুষ কিন্তু সেখানে পড়াশোনা কিছু করেনি, মানে নিরক্ষর ব্যক্তি। তো তাদের জন্য আমরা 3 বন্ধু মিলে ভাবলাম যে তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে, তাদের মধ্যে শিক্ষার হারটাকে নিয়ে আসতে হবে, তাদেরকে শিক্ষিত করে মেনলি তুলতে হবে। তো আমরা কি করলাম, আমরা 3জন বন্ধু ছিলাম, আরও 3জন বন্ধুকে ডাকলাম যে আমরা সবাই মিলে একটা দল গঠন করি এবং আমরাই মূলত কি করব, এই মানুষগুলোকে শিক্ষাদান করবো। বুঝতে পেরেছো? তো আমরাই মেনলি হচ্ছে কী করবো, যারা বয়স্ক মানুষ রয়েছে তাদেরকে পড়াবো। তো মেনলি আমাদের দল যে একটা বিশেষ কাজ আমরা করব, আমরা ওদেরকে কি করব, শিক্ষাদান করব। তো এটা একটা বিশেষ কাজ। তো বিশেষ কাজ করার জন্য আমরা একটা কী করলাম, দল গঠন করলাম, মানে টাস্ক ফোর্স আমরা গঠন করলাম, মানে বিশেষ কাজের জন্য আমরা বিশেষ একটা দল গঠন করলাম। আমরা যদি নিরক্ষর ব্যক্তিদের যদি আমরা শিক্ষা না দিতাম তাহলে এই দলটা আমরা গঠন করতাম না, টাস্ক ফোর্স আমরা গঠন করতাম না। কিন্তু যেহেতু একটা বিশেষ কাজের জন্য মেইনলি আমরা একটা কী করলাম, দল গঠন করলাম, যেটা হচ্ছে কি টাস্ক ফোর্স। তো টাস্ক ফোর্স, তো মেইনলি যদি এটা পরীক্ষা আসবে যে টাস্ক ফোর্স গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, সেটা হচ্ছে কোঠারি কমিশনে। তো দেখো কোঠারি কমিশন কি করলো, এরকম একটা বিশেষ দল গঠন করলো, কিসের জন্য, দেখভাল করার জন্য, যে কি কি দেশের মধ্যে তো আমি দেখলাম যে এই সমস্যাগুলো আছে, ঠিক আছে, আমার চোখে পড়লো যে এই সমস্যাগুলো আছে, তো তোমাদের আমি দায়িত্ব দিলাম, 17 জন সদস্যকে বললো যে তোমাদের আমি দায়িত্ব দিলাম, তোমাদের মধ্যে 2 জনকে মেনলি দায়িত্ব দিলাম যে তোমরা কি করবে, প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা গ্রামে গিয়ে তোমরা দেখবে যে কোথায় কি সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার ওপর ভিত্তি করে তোমরা কিন্তু একটা রিপোর্ট লিখবে এবং সেই রিপোর্ট মানে যেখানে কি সমস্যা সমস্ত কিছু তুলে ধরা হয়, তো সেই একটা রিপোর্ট বানাবে যেটা তার পরবর্তীতে আমাকে তোমরা দেবে যে আমি তারপরে কি করব, উন্নয়ন করব। তো ভারত সরকার কি করলেন, তিনি মূলত এই কার্যকলাপ যে কী কী সমস্যা হচ্ছে, কী কী বিষয় সমস্যা হচ্ছে, ওগুলো তোমরা দেখবে, দেখার পরে একটা রিপোর্ট বা একটা দলিল আমাকে কি করবে, তোমরা জমা দেবে এবং তার পরবর্তীতে তোমাদের যে সমস্যাগুলো আমরা দেখবো যে তোমরা কী কী সেই রিপোর্টে লিখেছো, কী কী সমস্যা দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে তার পরবর্তীতে আমি সমস্যা যেগুলো রয়েছে সেই সমস্যাগুলো যথাযথভাবে সমাধান করার চেষ্টা করবো, এটা পরবর্তী স্টেপে। তো মেইনলি হচ্ছে যখন এই 17 জন সদস্য মেইনলি কী করলেন, বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা গেলেন এবং বিভিন্ন গ্রামে গেলেন, বিভিন্ন রাজ্যে গেলেন, গিয়ে কী করলেন, সমস্ত দেশে দেখলেন, রাজ্যে দেখলেন যে কী কী অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে, কোথায় কোথায় কী বিষয় সমস্যা হচ্ছে। তারা দেখলেন যে শিক্ষার হার খুব পার্সেন্টেজ খুব কম, শিক্ষিত নিরক্ষরতা বেশি, শিশু শিক্ষা নেই, ঠিক আছে, তারপর ধনী গরিবের পার্থক্য বেশি। তো এই সমস্ত সমস্যাগুলো তারা বলল, তারা এই সমস্ত সমস্যাকে নিয়ে একটা কী করলো, একটা ধরো বই, সহজ ভাষায় বলে যেটা হচ্ছে বই বানালো, সেটাকে কি বানালো, একটা বই বানালো বা একটা রিপোর্ট তৈরি করলো, ঠিক আছে, একটা রিপোর্ট কিন্তু তৈরি করলো। কত পেজের সংখ্যা ছিল এই রিপোর্টটা যে ছিল, এই রিপোর্টটার পেজের সংখ্যা ছিল হচ্ছে 692, ঠিক আছে। তো 692 পেজ, তো 692টা পেজ মেনলি হচ্ছে যে দেশগুলো যে অঞ্চলগুলো যে গ্রামগুলো তারা ঘুরে দেখলেন, সেই সমস্ত গ্রামের বা অঞ্চলের সমস্যাগুলো তারা কি করলেন, দৃষ্টি আকর্ষণ করলেন এবং সেই সমস্ত সমস্যাগুলো তারা হচ্ছে তাদের রিপোর্টে মূলত লিখলেন। তো এমনি এই যে সমস্যাগুলো লিখে লিখে তাদের মোট কয়টা পেজ হলো, পেজ সংখ্যা কত, 692টা মেনলি হচ্ছে, এতগুলো পেজে মেনলি হচ্ছে তা এই সমস্যাগুলো লিখলেন, সমস্যার সমাধান কি করা যাবে না করা যাবে সমস্ত কিছু হচ্ছে এই পেজের মধ্যেই লিখলেন এবং টোটাল তাহলে পেজ কত হলো, 692টা পেজ হলো। এই পেজের মধ্যে মূল যে রিপোর্ট মানে মূল যে বিষয়টা রয়েছে, মানে মূল জিনিসটা কোথায় রয়েছে, মূল জিনিসটা মূলত 489 পেজে,
489 পেজে হচ্ছে মূল রিপোর্টটা ছিল, মেইনলি যেটা হচ্ছে যে কি সমস্যা এবং কিভাবে সমাধান করা যাবে সেই বিষয়টা মেইনলি 489 পেজে কিন্তু ছিল। পেজে ছিল কি মূল রিপোর্ট, মূল রিপোর্টটা কিন্তু কি ছিল 489 পেজে কিন্তু মূল রিপোর্টটা ছিল। এবং তারা কি করলেন, এই 17 জন সদস্য মিলে তারা কি করে যে সমস্ত সমস্যা দেখলেন সেই সমস্যার সমাধান, সমস্যাগুলো দেখে তারা খাতায় লিখলেন, তারা একটা রিপোর্ট তৈরি করে সবাই লিখলেন, লিখে টিকে টোটাল হচ্ছে 17 জন মিলে সবাই পেজগুলো দিল। কতগুলো পেজ হলো, মেনলি 692টা পেজ হলো। এবং সেখানকার মধ্যে যেটা মূল বিষয়, ঠিক আছে, যে এত এত চোর, ধরো তুমি যদি একটা কোনো চোরের ফাইল করতে যাও, যে চোর এই চুরি করেছে, এই করেছে, কিন্তু তার নামটা মেনলি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু মূল বিষয়, যে তার নাম কি, তার বাড়ি কোথায়, এটা মেন ইম্পর্টেন্ট। তো তেমনি সেটা যেহেতু যে মূল রিপোর্টটার মধ্যে ওটা মেনলি ইম্পর্টেন্ট, তো মেনলি এই রিপোর্টটার মধ্যে যে মূল রিপোর্টটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি 489 পেজে রয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে কোঠারি কমিশনের মোট পৃষ্ঠা সংখ্যা, রিপোর্টটির মোট পৃষ্ঠা সংখ্যা কত ছিল, তাহলে 692। আবার যদি মনে মোট মূল রিপোর্টটি কত পেজে ছিল, সেটা হচ্ছে কত 489 পেজে ছিল। এবং এই যে রিপোর্টটা, কোনো যখন রিপোর্ট হচ্ছে তুমি সরকারের কাছে পাঠাবে, তো পাঠানোর জন্য মেনলি একটা শিরোনাম দিতে হবে যে কি বিষয়ে তুমি অ্যাকচুয়ালি ভারত সরকারকে বা অন্য কাউকে কি বিষয়ে তুমি সেটা লিখছো, তাই না? তো তুমি যদি কোনো বন্ধুকে লেখো, লিখবে প্রিয় বন্ধু, প্রথমেই চিঠিটার প্রথমেই লিখবে। তো মেনলি হচ্ছে, তো ভারত সরকারকে যেহেতু এটা পাঠাবে, তো এটার নাম দেওয়া হলো, মানে এই রিপোর্টটার মূল শিরোনাম, এই যে শিরোনাম মানে উপরে যে শিরোনামটা দেওয়া হলো সেটার নাম কি ছিল, সেটা মেনলি এখান থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে যে কোঠারি কমিশনের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টটার মেনলি শিরোনামটা কি ছিল, মানে সেটার মূল, তারপর রিপোর্টটা দেখেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী বিষয়ে রিপোর্ট দেওয়া হচ্ছে। তো সেটার শিরোনাম ছিল হচ্ছে জাতীয় শিক্ষানীতি। কী ছিল? জাতীয় শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি। তাহলে জাতীয় শিক্ষানীতি ছিল হচ্ছে মেইনলি হচ্ছে এই কোঠারি কমিশনের মূল রিপোর্টটার শিরোনাম কি ছিল? জাতীয় শিক্ষানীতি। রিপিট করার চেষ্টা করবে, বারংবার বলছি। এরপরে দেখি যে জাতীয় শিক্ষানীতি একটা রিপোর্ট বানালো, এবং এই রিপোর্টটা যখন তারা বানালো তখন কি করলো, যেহেতু এই 1964 সালে এই মেইনলি একটা কমিশন গঠন করলো সদস্যকে নিয়ে, এবং সেই সদস্য মানে 17 জন সদস্য মিলে একটা রিপোর্ট তৈরি করলো। এবং এই রিপোর্টটা কি করবে, তারা তো আর সেই রিপোর্টটা সমস্যাগুলোকে এনে তারা তো আর ঘরে রেখে দেবে না, যে সমস্যাগুলো দেখলো এই সমস্যা তো আর ঘরে রেখে দেবে না, বসিয়ে বইটা কিন্তু রেখে দেবে না, সেটা মেইনলি কি করবে, ভারত সরকারকে দেবে। তো মেইনলি এই যে তারা রিপোর্টটা তৈরি করলো, এই রিপোর্টটা হচ্ছে ভারত সরকারের কাছে কি, ভারত সরকারের কাছে কিন্তু 1966 সালে জুন মাস হবে। তো 1966 সালে মেইনলি হচ্ছে কি করলো, 1966 সালে ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের কাছে কিন্তু পেশ করলো। ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের কাছে কিন্তু কি করলেন, তাহলে 1966 সালে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার যিনি ছিলেন তার কাছে কিন্তু এই রিপোর্টটা পেশ করলেন। দেখো, ভারত সরকার সমস্যাগুলোকে দেখলেন, কিন্তু এই যে সমস্যাটা তিনি পরিলক্ষণ করলেন, প্রত্যেকটা ধাপে একটা করে হেড থাকে। তো তেমনি শিক্ষামন্ত্রী আমাদের রয়েছেন, ভারত সরকারকে দেশটাকে চালাবেন ঠিকই, কিন্তু অর্থমন্ত্রী রয়েছেন, তো বিভিন্ন একটা পার্টির বিভিন্ন একজন হেড রয়েছেন। তো আমাদের যে শিক্ষার বিষয়টা, এটা তো আমরা ভারত সরকারকে সরাসরি পাঠাতে পারি না, সেটা মেনলি এই শিক্ষা ব্যবস্থার যিনি প্রধান, যিনি শিক্ষামন্ত্রী, তাকে তো এটা পেশ করতে হবে। তিনি বুঝবেন যে যেহেতু তার হাতে দায়িত্ব রয়েছে, কার হাতে? শিক্ষামন্ত্রীর হাতে। তো শিক্ষামন্ত্রীর হাতে যেহেতু শিক্ষার ব্যাপারে তার দায়িত্ব রয়েছে, তাই যেহেতু এই সমস্যাগুলো কাকে কেন্দ্র করে, শিক্ষাকে কেন্দ্র করে, এখানে তো অন্য কিছু টাকা পয়সা চাওয়া হয়নি, এখানে মেনলি দেশে হচ্ছে কি হচ্ছে, শিক্ষার সমস্যা হচ্ছে। তো যেহেতু শিক্ষার সমস্যাকে কেন্দ্র করে মেনলি কি হচ্ছে, মেনলি এই রিপোর্টটা তৈরি করা হয়েছে, তাই মেনলি এটা কি করবে, শিক্ষামন্ত্রীটাকে পাঠাবে। তো শিক্ষামন্ত্রীটাকে মেনলি কি করেন, 1966 সালে ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের কাছে, মানে যিনি হচ্ছে শিক্ষামন্ত্রী হচ্ছে প্রধান, ঠিক আছে? তো সেই শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু ইউনিয়ন এডুকেশন যে মিনিস্টার রয়েছে তার কাছে 1966 সালে কিন্তু এই রিপোর্টটা পেশ করলেন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে মেনলি কোঠারি কমিশন তাদের রিপোর্টটি ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের কাছে কত সালে পেশ করেছিলেন? তাহলে উত্তরটা কী হবে, 1966 সালে পেশ করেছিলেন। তো এতটুকু পর্যন্ত বোঝা গেল যে কি কি বিষয়ে তিনি মূলত হচ্ছে
আর কি কার কাছে পেশ করলেন। তো একটা সমস্যা হলো, সেই সমস্যাটা সদস্য অনেকেই আসলো, সেই সমস্যাটার সমাধান সমস্ত কিছু সমস্যা খুঁজে বের করলো এবং সেই সমস্যাটা কি করলো, কাকে পাঠালো, সেই ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের কাছে পাঠালো। এর পরবর্তীতে আমরা কিছু তার যে মেইনলি হচ্ছে তিনি কি কি সুপারিশ দিয়েছিলেন সেই সুপারিশ সম্পর্কে জানবো। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপরের যে তিনি কি কি সুপারিশ দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো এটা আগে মুছে দিই। ছোট্ট সুপারিশ নিয়ে মানে হচ্ছে কোঠারি কমিশন মেনলি কি কি সুপারিশ দিয়েছিল সেই সুপারিশ নিয়ে আমরা আলোচনা করব। দেখো সুপারিশ নিয়ে আলোচনা করব, সুপারিশ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে সুপারিশ মানে হচ্ছে কোনো একটা পরামর্শ বা সুপারিশ। এই যে কোঠারি কমিশনটা গঠন করলো তার পরবর্তী সময়ে এই কোঠারি কমিশন কী কী পরামর্শ তথা কী কী সুপারিশ দিলেন। তো মেইনলি এই কোঠারি কমিশনটা যদি প্রথম দিকে ছবি এঁকে বোঝাচ্ছি, মনোযোগ সহকারে দেখবে। তো মেইনলি আগেকার সময় আমরা দেখলাম যে ধনী গরিবের মধ্যে পার্থক্য ছিল। কীরকম পার্থক্য, যে সকল মানুষেরা ধরো তো উচ্চতা মানে ধনী রয়েছে তাদের যে ছেলেমেয়েরা বা তাদের যে সন্তানরা রয়েছে তারা কি ভালো স্কুলে একটা পড়বে, পড়াশোনা করবে, এবং যারা গরিব রয়েছেন, যারা দারিদ্র্যের মুখোমুখি বা দারিদ্র্যের সেই স্তরে রয়েছেন তারা মেইনলি হচ্ছে কোনো প্রাইমারি বা কোনো একটা সরকারি স্কুলে তারা পড়তো। তো তাদের যে এই সমস্ত বৈষম্য মানে ধনী গরিবের মধ্যে যে এই সমস্ত বৈষম্য মানে একজন স্টুডেন্ট সে ভালো জায়গায় পড়বে, একজন স্টুডেন্ট খারাপ জায়গায় পড়বে, তো এই সমস্ত বৈষম্য দূর করার জন্য মেনলি কোঠারি কমিশন কী করলেন, একটা স্কুল গঠন করলেন যেটার নাম দেওয়া হলো কি যে না এরকম কোনো ব্যবস্থা থাকবে না, এরকম কোনো পার্থক্য বা বৈষম্য থাকবে না, প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা স্টুডেন্টস প্রত্যেকটা শিশু একটা নির্দিষ্ট বিদ্যালয়েই শিক্ষা গ্রহণ করতে হবে, হতে পারে বা সে ধনী হতে পারে বা সে গরিব। তো দুজন স্টুডেন্ট মেনলি কী করবে, একটা নির্দিষ্ট বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করবে। তো এই যে একটা চিন্তা ভাবনার যে তার বিকাশ করলো কার, এই কোঠারি কমিশন তিনি একটা সুপারিশ পেশ করলেন বা তিনি একটা চিন্তা তার মধ্যে প্রকাশ ঘটলো, সেইটাকে বলা হচ্ছে কমন স্কুল। সেটাকে বলা হচ্ছে কি কমন স্কুল। মানে এই যে একটা বড় লোকের ধরো ছেলে রয়েছে, একটা গরিব ঘরের ছেলে রয়েছে, এই বড় লোকের ছেলে এবং গরিব ঘরের ছেলে একটা নির্দিষ্ট স্কুলেই তারা কি করবে, পড়াশোনা করবে। সেখানে কোনো ধনী গরিবের বৈষম্য থাকবে না, যে বড় লোকের ছেলেটাও এখানে পড়াশোনা করবে, গরিবের ছেলেটাও এখানে কি করবে, এই স্কুলেই পড়াশোনা করবে। তো এই যে চিন্তা ভাবনাটাকে এটাকেই বলা হচ্ছে কি কমন স্কুল ব্যবস্থা। কি কমন স্কুল ব্যবস্থা, কমন স্কুল ব্যবস্থা। তো এই যে কমন স্কুল যে ব্যাপারটা রয়েছে এখান থেকে কিন্তু প্রত্যেকবারই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, এই জায়গাটা, ঠিক আছে, যে কমন স্কুলের কথা কোন কমিশনে বলা হয়েছে, কোন কমিশনে উল্লেখ করা হয়েছে, তাহলে উত্তরটা কি হবে, হচ্ছে কোঠারি কমিশনে। কারণ কোঠারি কমিশনেই প্রথম বলেছিল যে ধনী গরিবের কোনো বৈষম্য থাকবে না, প্রত্যেকটা শিশু স্টুডেন্ট শিক্ষার্থী ঠিক আছে একটা নির্দিষ্ট স্কুলেই পড়াশোনার করবে। তো এটা মেইনলি এই চিন্তা ভাবনাটাকে বলা হচ্ছে কমন স্কুল ব্যবস্থা। এর পরবর্তী হলো যে এটা ঠিক হলো যে প্রত্যেকটা স্টুডেন্ট একটা নির্দিষ্ট বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করবে। তো মেইনলি অনেক স্টুডেন্টের কাছে স্কুলটা কাছে থাকতো, অনেক স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর কাছে কি থাকতো, স্কুলটা অনেক দূরে, হয়তো 10-12 কিলোমিটার দূরে একটা স্কুল রয়েছে, বা ধরো 50-60 কিলোমিটার এত দূরে একটা স্কুল রয়েছে। তো যারা গ্রামের ছাত্রছাত্রী রয়েছেন তারা তো আর শহরে গিয়ে সেই এত দূরে গিয়ে পড়াশোনা করতে পারছে না। তো মেইনলি এই সমস্যাটাকে দূর করার জন্য মেইনলি একটা আশেপাশে প্রতিবেশী মানে প্রত্যেকটা গ্রামে একটা স্কুল তৈরির একটা পরিকল্পনা বা একটা সুপারিশ কিন্তু একটা পরামর্শ দেওয়া হলো। কোন কমিশন দিয়েছিলেন, কোঠারি কমিশন। তো কোঠারি কমিশন একটা সুপারিশ দিয়েছিলেন যেখানে বললেন যে প্রত্যেকটা গ্রামে একটা কি হবে, স্কুল তৈরি করা হবে যাতে ছাত্রছাত্রীরা খুব সহজেই স্কুলে কিন্তু শিক্ষা লাভ করতে পারে। তো মেইনলি সেই যে ব্যবস্থাটাকে মানে কাছাকাছি মানে গ্রামে একটা স্কুল কি করা হবে, গঠন করা হবে, তৈরি করা হবে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট তারা হচ্ছে খুব সহজেই শিক্ষাটা গ্রহণ করতে পারবে এবং প্রতিদিন যথাসময়ে কার্যকরভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। তো সেটার জন্য মেনলি প্রতিবেশী মানে প্রত্যেকটা গ্রামে একটা করে বিদ্যালয় গঠন করা হবে, যেটাকে বলা হচ্ছে প্রতিবেশী বিদ্যালয়। প্রতিবেশী বিদ্যালয় প্রথা।
তো এই যে প্রতিবেশী বিদ্যালয় প্রথা গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, প্রশ্নটা যদি এইভাবে ঘুরিয়ে আসে তাহলে উত্তর হবে কি কোঠারি কমিশনেই বলেছিল প্রতিবেশী বিদ্যালয়ের কথা প্রথম কিন্তু বলা হয়েছিল কোন কমিশনে, কোঠারি কমিশনে প্রথম প্রতিবেশী বিদ্যালয়ের কথা বলা হয়েছিল। এবার এছাড়াও মানে দেখো এত কিছু সমস্যা দূর করেছিলেন কিন্তু তিনি, এই সমস্যাগুলো দেখতে পেলেন, এই সমস্যা আর পরে কিন্তু তিনি কমন স্কুল ব্যবস্থা যেটা সবাই সমানভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে, তারপরে প্রত্যেকটা স্টুডেন্টকে যাতে কোনো রকম কষ্ট না করতে হয়, খুব সহজেই যাতে তারা এক অল্প পথ হেঁটেই যাতে স্কুলে শিক্ষা গ্রহণ বা শিক্ষা লাভের জন্য যেতে পারে, সেই জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল তৈরি করলেন, যেটা হচ্ছে প্রতিবেশী বিদ্যালয় প্রথা। এটাও কিন্তু প্রতিবেশী বিদ্যালয় প্রথা গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, কোঠারি কমিশনে। ঠিক আছে, এরপরে তিনি আরও কিছু সুপারিশ দিয়েছিলেন কি, যে এই যে স্কুলগুলো গঠন হবে, প্রত্যেকটা স্কুল গঠন হলো, তো স্কুলটা গঠন হওয়ার জন্য প্রত্যেকটা স্কুলকে তো দেখভাল করতে হবে। একটা স্কুল গঠন হলো, তো সেই যে স্কুলটা গঠন হলো সেই স্কুলটা ঠিকভাবে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে কিনা, টিচারগুলো সঠিকভাবে পড়াচ্ছে কিনা, ছাত্ররা ভালোভাবে বুঝতে পারছে কিনা, পরীক্ষা সঠিকভাবে সময় মতো হচ্ছে কিনা, স্টুডেন্ট কতজন আসছে কিনা, তো সমস্ত কিছু দেখভাল করার জন্য মেনলি 10টা স্কুলে মানে সমস্ত কিছু এইগুলো দেখার জন্য মেনলি হচ্ছে একজন ব্যক্তিকে কিন্তু নিয়োগ করা হতো। কয়জন ব্যক্তিকে? একজন ব্যক্তিকে কিসের জন্য? পরিচালনার জন্য বা পরামর্শদানের জন্য মেনলি হচ্ছে রাখা হতো। কয়টা স্কুলের জন্য? কিন্তু এখন একজন ব্যক্তিকে মেনলি আগে কি করা হতো, একজন ব্যক্তি মানে কোঠারি কমিশন সময়কালে, মানে কোঠারি কমিশনটা যে ছিল তখনকার মানে তৎকালীন সময় কিন্তু একজন ব্যক্তিকে মেনলি 10টা স্কুলের কিন্তু তাকে নিতে হতো, মানে 10টা স্কুলের পরামর্শ দানের জন্য তাকে কিন্তু নিয়োগ করা হতো। ঠিক আছে, তো একজন ব্যক্তিকে এই 10টা স্কুল ঠিকভাবে চলছে কিনা, হচ্ছে কিনা, পড়াশোনা সঠিকভাবে হচ্ছে কিনা, পরীক্ষা নিরীক্ষা যথাযথভাবে সময় হচ্ছে কিনা, তো সেই সমস্ত বিষয়গুলোকে দেখভাল করার জন্য মিলি একজন মানে ব্যক্তিকে নিয়োগ করা হতো এই কাজের জন্য। এবং কয়টা বিদ্যালয় তার আধিপত্যে থাকছে, ঠিক আছে, সেটা হচ্ছে 10টা বিদ্যালয় কিন্তু তাকে দেখভাল করতে হচ্ছে। এর পরবর্তীতে আসি যে এই স্কুল ছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেটা স্কুলের পরবর্তীতে আমরা জানি সেটা করতে হয়, যে পলিটেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো যে সেই সমস্ত যে ইনস্টিটিউশনগুলো রয়েছে যেখানে মেইনলি ছাত্ররা সেখানে বিভিন্ন রকম পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু ইঞ্জিনিয়ারিং বা কোনো পলিটেকনিক্যাল যে শিখতে চায় যারা, ঠিক আছে, তো সেই সমস্ত যে শিক্ষালয় বা সেই সমস্ত বিদ্যালয়গুলো বা সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা সেটার জন্য মেইনলি একটা সংস্থা মেইনলি গঠন করা হয়। তো মেইনলি হচ্ছে যেটা পলিটেকনিক্যাল যদি ধরি আমরা, পলিটেকনিক্যাল পি, তারপরে ইঞ্জিনিয়ারিং যদি আমরা ধরি, যে ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো আছে বা টেকনিক্যাল যে কলেজগুলো রয়েছে, তো পলিটেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো যথাযথভাবে সঠিকভাবে পড়াশোনা হচ্ছে কিনা, সমস্ত কিছু মানে চাকরি পাচ্ছে কিনা, যথাযথভাবে তারা সত্যিই প্রিপেয়ার্ড হচ্ছে কিনা, প্রিপারেশন কেমন হচ্ছে, তো সমস্ত কিছু বিষয়ে দেখভাল করার জন্য কি এই সমস্যা বিদ্যালয়গুলো কি সমস্যা ফেস করছে, ঠিক আছে, তাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, তো সেই সমস্ত দেখার জন্য একটা কিন্তু সংস্থা গঠন করা হলো যেটার নাম হচ্ছে AICTE। যে এই সমস্ত যে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বা যে সমস্ত পলিটেকনিক্যাল যে ইনস্টিটিউশনগুলো আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা, শিক্ষার্থীরা ভালো পড়াশোনা করছে কিনা, সমস্ত কিছু বিষয় দেখার জন্য মেনলি একটা সংস্থা গড়ে উঠলো, একটা সংস্থা যেটার নাম কি AICTE। তাহলে এইভাবে প্রশ্নটা আসতে পারে যে সমস্ত কিছু দেখভাল করার জন্য একটা সংস্থা গঠন করা হলো, তার নাম কি ছিল, এটা হচ্ছে AICTE। আবার প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে AICTE এর পুরো নাম কি, এর পুরো নাম হচ্ছে এতে অল, আইতে কি ইন্ডিয়া, অল ইন্ডিয়া, সিতে কাউন্সিল, অল ইন্ডিয়া কাউন্সিল, টিতে টেকনিক্যাল, ইতে এডুকেশনাল। তো AICTE যে আছে ব্যাপারটা, এটার পুরো নাম হচ্ছে এতে অল,
আইতে ইন্ডিয়া, তারপরে অল ইন্ডিয়া কাউন্সিল, সিবেগি কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন। তো অল ইন্ডিয়া কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন হচ্ছে AICTE এর ফুল ফর্ম, এর পুরো অর্থ। ঠিক আছে, এটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেই পারে যে AICTE এর পুরো নাম কি। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখো এবং একটা কোশ্চেন্স বা একটা তার পাশে উত্তর লেখার চেষ্টা করো, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইভাবে একটা নোট সুন্দর করে তৈরি করো। প্রত্যেকটা বিষয় বুঝতে পারছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে প্লিজ জানিও। ঠিক এখন পর্যন্ত আমরা দেখলাম যে সমস্ত মানে কিছু কিছু সুপারিশ আমরা দেখলাম যে তিনি মূলত এই সমস্ত উন্নয়ন করার চেষ্টা করেছেন। এর পাশাপাশিও তিনি যে শিক্ষা কাঠামো, আমরা দেখলাম যে শিক্ষা ব্যবস্থার ভীষণভাবে কিন্তু সমস্যা ছিল। তো শিক্ষা ব্যবস্থাটাকে যথাযথভাবে কার্যকর সঠিকভাবে করার জন্য তিনি কি কি সুপারিশ দিয়েছিলেন। তিনি মূলত শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত যে সুপারিশগুলো দিয়েছিলেন, সেই সুপারিশগুলো কি কি, শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত যে সুপারিশগুলো দিয়েছেন। তো সুপারিশ দিয়েছিলেন মেইনলি হচ্ছে তিনি দুটো শিক্ষা ব্যবস্থা, তিনি তার মানে কোঠারি কমিশনে কিন্তু দুটো শিক্ষার মেইনলি কথা বলা হয়েছে। প্রথমটা কি, প্রথম হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা, তারপরে কি প্রাথমিক শিক্ষা। তো এই কোঠারি কমিশন মূলত বা মেইনলি হচ্ছে দুটো শিক্ষার উপর কিন্তু যথাযথভাবে গুরুত্ব আরোপ করেছেন। এবং এই কোঠারি কমিশনের মেইনলি দুটো শিক্ষার কথা বলা হয়েছে। দুটো মানে কিন্তু 2 ক্লাস নয়, যে 1 2 পড়ে নয়, দুটো মানে দুটো হচ্ছে স্টেজের কথা বলা হয়েছে। যে কোঠারি কমিশনে মূলত দুটো স্তরের মানে পড়ার অ্যাকচুয়ালি কথা বলা হয়েছে। ঠিক আছে, স্টাডি করার কথা বলা হয়েছে। প্রথমটা কি, প্রথম হচ্ছে প্রাক প্রাথমিক, কি প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাক প্রাথমিক। তারপরেরটা কি প্রাক প্রাথমিক, তারপরেরটা রয়েছে প্রাথমিক শিক্ষা। প্রথমেরটা প্রাক প্রাথমিক, তারপরেরটা কি প্রাথমিক, প্রাথমিক। তো মেনলি এখানে যেটা দেখতে পাচ্ছ যে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক, এই যে প্রাথমিক শিক্ষা মানে এই যে কোঠারি কমিশন দেখলেন যে শিক্ষা ব্যবস্থার অনেক সমস্যা রয়েছে, তার মধ্যে মেইন যেটা ইম্পর্টেন্ট, তো তার মধ্যে মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দেখো একটা শিশুকে তিনি বলেছিলেন যে প্রত্যেকটা মেইনলি যে কোঠারি কমিশনটা যে রয়েছে সেই কমিশন মানে সরকার যিনি ছিলেন ভারত সরকার, তিনি ভাবলেন যে প্রত্যেক শিশুকে ছোটবেলা থেকেই শিক্ষার অংশ মানে শিক্ষার আড়ষ্টে বা শিক্ষার গণ্ডিতেই তাকে কিন্তু রাখতে হবে, যাতে সে ছোটোবেলা থেকে শিক্ষিত হতে পারে, বুঝতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। তো তাকে মেইনলি হচ্ছে ছোটো থেকেই একটা শিক্ষার গণ্ডিতে তাকে রাখতে হবে। তো তিনি এর জন্য এই ভাবনা চিন্তা থেকে তিনি মূলত একটা শিক্ষা ব্যবস্থার কথা বলে, যেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা। এই প্রাক প্রাথমিক শিক্ষাটা তিনি চালু করলেন। এই প্রাক প্রাথমিক শিক্ষা মানে হচ্ছে যেটা মেইনলি হচ্ছে ছাত্ররা 2 বছর থেকে হচ্ছে 5 থেকে 6 বছর পর্যন্ত। এই প্রাক প্রাথমিক শিক্ষার সময়কাল হচ্ছে 2 বছর থেকে 5-6 বছর পর্যন্ত হচ্ছে প্রাথমিক শিক্ষা। তিনি বললেন যে মেইনলি যে ছোট বাচ্চাগুলো রয়েছে তারা হচ্ছে মেইনলি প্রথম অবস্থায় কী করবে, প্রাক প্রাথমিক শিক্ষা 2 থেকে 6 বছর পর্যন্ত সেই প্রাক প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করবে। মানে প্রাথমিক শিক্ষার আগের যে স্টেজটা রয়েছে সেই শিক্ষাটা তারা গ্রহণ করবে। মানে ধরো শরীর পড়ছে, তো সেই স্টেজটা হচ্ছে তারা পূরণ করবে। সেটা মেইনলি কত বছর, 2 থেকে 5 থেকে 6 বছর মেইনলি প্রাক প্রাথমিক শিক্ষার সময়কাল। এবার এই প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য কি, সেখানে তো ছোট ছোট বাচ্চাগুলো সেখানে মেইনলি সেই স্কুলে হচ্ছে কি করবে, অ্যাডমিশন নেবে। তো সেই যে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা সেটা মেইনলি উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা ইম্পর্টেন্ট। উদ্দেশ্য যে প্রাক প্রাথমিক শিক্ষার মেইন উদ্দেশ্য কি ছিল, প্রাক প্রাথমিক হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা আরেকটা নাম রয়েছে যেটা হচ্ছে নিম্ন, ঠিক আছে, নিম্ন প্রাথমিক, যেটা কি নিম্ন প্রাথমিক। নিম্ন প্রাথমিক প্রাক প্রাথমিক শিক্ষার আরেকটা নাম হচ্ছে অপর নাম নিম্ন প্রাথমিক শিক্ষা। নিম্ন প্রাথমিক আর প্রাথমিক শিক্ষার অপর একটি নাম হচ্ছে উচ্চ প্রাথমিক। উচ্চ প্রাথমিক, উচ্চ প্রাথমিক। তো প্রাথমিক শিক্ষার প্রাক প্রাথমিক শিক্ষার অপর একটা নাম হচ্ছে নিম্ন প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষার অপর একটি নাম হচ্ছে উচ্চ প্রাথমিক, দুইভাবে আসতে পারে। তো বলতে পারে যে নিম্ন প্রাথমিক শিক্ষার সময়কাল কত, কোঠারি কমিশনের মতে নিম্ন প্রাথমিক শিক্ষার সময়কাল কত। তাহলে তুমি ভাববে যে নিম্ন প্রাথমিক তো নেই, সেখানে তো রয়েছে প্রাক প্রাথমিক, কিন্তু না, নিম্ন প্রাথমিক শিক্ষার সময়কাল কত, 2 থেকে 5 থেকে 6 বছর পর্যন্ত। এবং এই যে প্রাক প্রাথমিক শিক্ষার যেহেতু ছোট বাচ্চাগুলো ছোট ছোট স্কুলে ভর্তি হবে, তো তাদের মেইন উদ্দেশ্য কী ছিল, প্রথমেই যেটা উদ্দেশ্য ছিল খাতায় লিখে নেবে, প্রথমে হচ্ছে ভাষার বিকাশ, শিশুদের মধ্যে একটা অভ্যাস গঠন। ভাষার বিকাশ মানে কি, তারা যাতে
সঠিকভাবে উচ্চারণ করতে পারে, কথা বলতে পারে সেটা। তার পাশাপাশি কি সু অভ্যাস গঠন, তাদের সৃজনশীলতার বিকাশ, মানে একটা বাচ্চা ছোট থেকে অ্যাকচুয়ালি কোন দিকের প্রতি তার একটু বেশি মানে করতে চাইছে। ধরো একটা পড়াশোনা আঁকা হলো, কোনো একটা বাচ্চার ছবি আঁকার প্রতি তার বেশি মনোনিবেশ দিচ্ছে, বেশি ভালো লাগছে, বেশি ওটাই সে করছে, তো সেটার সৃজনশীলতার বিকাশ ঘটানো, মানে যেটা বাচ্চা যে জিনিসটা করতে চাইছে সেই জিনিসটার প্রতি গুরুত্ব প্রদান করা, সেই জিনিসটা সেটা হচ্ছে ভাষার বিকাশ, প্রক্ষোভিক বিকাশ, তারপর হচ্ছে মানসিক বিকাশ, মানসিকভাবে যাতে শিশুটা ভালো থাকতে পারে সেটার জন্য ধ্যান ট্যান এই সমস্ত কিছু করানো হচ্ছে মেইনলি প্রাক প্রাথমিক শিক্ষার মেইনলি লক্ষ্য ছিল। যে সেখানে হচ্ছে সু অভ্যাস, একটা ছোট বাচ্চার মধ্যে কিভাবে একটা মানে একটা ব্যবহার বা আচার আচরণ তৈরি করলে শিশুটা অ্যাকচুয়ালি ভালো হতে পারে, তো সেই সু অভ্যাস একটা গঠনের প্রতি ভাষার বিকাশ, তার প্রক্ষোভিক বিকাশ, মানসিক বিকাশ, এই সমস্ত দিকের ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হতো কি প্রাক প্রাথমিক শিক্ষা। এবং এই প্রাক প্রাথমিক শিক্ষার মেইন উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, একটা শিশুকে ভালোভাবে কিন্তু গড়ে তোলা। এর পরবর্তীতে হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার যেটা মেইন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে এই প্রাক প্রাথমিক শিক্ষা যদি বলে যে প্রাক প্রাথমিক শিক্ষা কাকে বলে, এই প্রাক প্রাথমিক শিক্ষা হচ্ছে শিশু 2 থেকে 5 থেকে 6 বছর পর্যন্ত যে একটা নিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে যে শিক্ষা গ্রহণ করবে সেটাকে বলা হচ্ছে কি প্রাক প্রাথমিক শিক্ষা। দেখো এই যে শিশুগুলো আছে না, এই শিশুগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইমে স্কুলে যাবে, নির্দিষ্ট টাইমে বাড়ি ফিরবে, এবং সেখানে গিয়ে নির্দিষ্ট টাইমে যে স্যার ম্যাম তাদেরকে পড়াবেন, সেই টাইমে তারা খেলবে, সেই সময় খেলাবে, তো যে সময় তারা খাওয়ার টাইম সে সময় খাবে। তো সেই যে টাইমগুলো মানে একটা নিয়মতান্ত্রিকের মধ্যে একটা তারা পড়ছে, তারা যখন খুশি তখন স্কুলে যাচ্ছে, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে যাচ্ছে, নিয়ম শৃঙ্খলার মধ্যেই তারা ছোট থেকেই কিন্তু সেখানে বাধা পড়ে যাচ্ছে। তো এই যে নিয়মতান্ত্রিক যে একটা শিক্ষা ব্যবস্থা, শিশুটা হচ্ছে 2 বছর থেকে 6 বছর পর্যন্ত যে একটা নিয়মের মধ্য দিয়ে শিশুটা যে একটা শিক্ষা গ্রহণ করবে সেটাকে বলা হচ্ছে কি প্রাক প্রাথমিক শিক্ষা। তো এইভাবে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে নিয়ন্ত্রিত শিক্ষার একটি অঙ্গের নাম কি, তাহলে সেটার নাম কি প্রাথমিক শিক্ষা, প্রাক প্রাথমিক শিক্ষা। এটাও একটা নিয়ন্ত্রিত শিক্ষার একটা কি অঙ্গ। আমাদের দেহের অঙ্গ হচ্ছে হাত পা এই সমস্ত অঙ্গ, তো তেমনি এই যে মেইনলি হচ্ছে প্রাথমিক শিক্ষা বা তথা হচ্ছে যে নিয়ন্ত্রিত শিক্ষা, এই নিয়ন্ত্রিত শিক্ষার একটি অঙ্গের নাম কি, সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা। এই কোশ্চেনটা লিখে নেবে, তার পাশাপাশি উত্তরও লিখে নেবে। এটার উদ্দেশ্যটা আমরা পড়লাম, তারপরে মেইনলি ওটা পড়লাম। এই যে প্রাক প্রাথমিক যে সমস্ত শিশুরা রয়েছে, মানে প্রাক প্রাথমিক শিক্ষায় যে সমস্ত শিশুরা ভর্তি হবে, সেই সমস্ত শিশুদের কি অ্যাকচুয়ালি পড়ানো হবে, সেখানে রয়েছে গণিত, শাস্ত্র শিক্ষা, তারপরে রয়েছে পরিবেশ বিজ্ঞান, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে শিশুদের অ্যাকচুয়ালি পড়ানো হবে, শাস্ত্র শিক্ষা এই সমস্ত জিনিসগুলো পড়ানো হবে। এরপরে চলে আসি যে প্রাথমিক শিক্ষা। এই প্রাক প্রাথমিক শিক্ষাটা গ্রহণের পরবর্তী সময়ে শিশু হচ্ছে প্রাথমিক শিক্ষা তথা উচ্চ প্রাথমিক শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারবে। মানে 2 থেকে 6 বছর পর্যন্ত না, যতদিন না একটা নিয়মতান্ত্রিক শৃঙ্খলা বজায় রেখে প্রাক প্রাথমিক শিক্ষাটা শিশুটা গ্রহণ করছে, ততদিন পর্যন্ত সে কিন্তু প্রাথমিক তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা কিন্তু উচ্চ প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারবে না। এবং এই উচ্চ মাধ্যমিক শিক্ষা মেইনলি হচ্ছে 7 থেকে 8 পর্যন্ত, 7 থেকে মানে ক্লাস 7 থেকে 8 পর্যন্ত আছে, 7 থেকে 8 পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত, 7 থেকে 8 পর্যন্ত, মানে 7ম ক্লাস থেকে 8ম ক্লাস। তো মেইনলি হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার সময়কাল আমরা দেখলাম যে 2 থেকে 6 বছর পর্যন্ত সেখানে মানে 6 থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। তারপরে প্রাথমিক, ওটা ছিল প্রাক প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত, 7 থেকে 8 পর্যন্ত সে হচ্ছে উচ্চ মাধ্যমিক তথা প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করতে পারবে। এরপরে এই প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যটা কি ছিল, দেখো প্রাক প্রাথমিক যেটা শিক্ষা রয়েছে, প্রাক প্রাথমিক যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেখানে মেইনলি কি শিশু 2 বছরের একটা বাচ্চা, তো সেই বাচ্চাদের যেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে পড়ানো হবে। তো প্রথম একটা বাচ্চা স্কুলে গেল, সেই বাচ্চাটাকে কিভাবে একটা ভালো তাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখা যায়, তার মধ্যে কি ভালো গুণের বিকাশ ঘটানো যায়, সে কি পারে সেইগুলোর উপর গুরুত্ব দেওয়া যায়, মানে তাকে সমস্ত দিক থেকে ভালো করে তোলা, তার অভ্যাস আচরণ কথা বলা সমস্ত কিছুকে প্রপারলি ভালো করে তোলা। এটা হয়ে গেল একটা বাচ্চার এই সমস্ত কিছু জিনিস কিন্তু তার মধ্যে ফুলফিল সব কিছু শিখলো, ডিসিপ্লিন সমস্ত কিছু শিখলো। এর পরবর্তীতে হচ্ছে সে প্রাথমিক শিক্ষায় ভর্তি হলো, তো সমস্ত কিছু তার জানা আছে, তো সে আর প্রাথমিক শিক্ষায় এগুলো তাকে শেখাবে না। এরপরে এর যে প্রাথমিক শিক্ষা তথা উচ্চ প্রাথমিক শিক্ষার মেইন উদ্দেশ্য বা লক্ষ্যটা কি থাকবে, লক্ষ্য থাকবে হচ্ছে মেইনলি আদর্শ নেতা তৈরি করা, আদর্শ নেতা তৈরি করা, নেতা তৈরি করা।
আদর্শ নেতা তৈরি করা অথবা কি আদর্শ নেতা তৈরি করা অথবা এখানে হচ্ছে গণতান্ত্রিক বোধের বিকাশ, তান্ত্রিক বোধের বিকাশ, বোধের বিকাশ। যে উচ্চ প্রাথমিক বা প্রাথমিক শিক্ষার যে রয়েছে এই শিক্ষার মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য প্রথমে তো বাচ্চাটা সমস্ত কিছু ভালোভাবে হয়ে গেল, তারপরে তাকে একটা আদর্শ নেতা তৈরি করা বা গণতান্ত্রিক বোধের বিকাশ, এই দুটো মেইনলি হচ্ছে উদ্দেশ্য কার ছিল? প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। যে একটা দেশ চালানোর জন্য প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখাশোনা করার জন্য একজন শিক্ষিত একজন হচ্ছে মেইনলি নেতা দরকার, তো নেতা বা মন্ত্রীর দরকার। তো নেতা থাকবে কি শিক্ষিত, তো আদর্শ নেতা, মানে সব কিছু দিক দিয়ে তার ভালো, দিক দিয়েই সে ভালো। তো সেই আদর্শ নেতা তৈরি করা মেনলি হচ্ছে কার? এটা হচ্ছে প্রাথমিক বা উচ্চ প্রাথমিক শিক্ষার লক্ষ্য। এছাড়া কি গণতান্ত্রিক বোধের বিকাশ, মানে এই যে আমাদের একটা ভারতবর্ষ কি একটা গণতান্ত্রিক দেশ, সেখানে প্রত্যেকটা জনগণ কিন্তু সমানভাবে কী পাবে? অধিকার পাবে। তো এই জিনিসগুলোর বিকাশ ঘটানো শিশুটার মধ্যে এই এইটা হচ্ছে মেনলি প্রাথমিক তথা উচ্চ প্রাথমিক শিক্ষার হচ্ছে লক্ষ্য ছিল। এবার এই যে উচ্চ প্রাথমিক তথা প্রাথমিক শিক্ষার যে দুটি ভাষা, যে তিনটি ভাষা মেনলি বাধ্যতামূলক ছিল, যে এই তিনটে ভাষা শিখতেই হবে। প্রাথমিক শিক্ষা, এই যে প্রাথমিক শিক্ষা তুমি যা ভাষা দিয়ে শিখলে তারপরে তোমাকে প্রাথমিক শিক্ষায় কিন্তু তিনটে ভাষা মেনলি জানতেই হবে। সেই তিনটে ভাষা মেনলি 1 নাম্বার লিখবে, 1 নাম্বার সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা, 2 নাম্বার হচ্ছে তোমার বাংলা ভাষা, আঞ্চলিক ভাষা, তারপর হচ্ছে হিন্দি ভাষা এবং ইংলিশ ভাষা, হিন্দি ভাষা এবং ধরি আঞ্চলিক ভাষা। আমি এইতে লিখলাম আঞ্চলিক ভাষা। তাহলে যে কোঠারি কমিশনের যে তিনটে ভাষাকে বাধ্যতামূলক করা হয়েছে তার প্রথম ভাষাটার নাম হচ্ছে আঞ্চলিক ভাষা, মানে তুমি যে অঞ্চলে বাস করো সেই অঞ্চলের ভাষাটা কি, সেই অঞ্চলের ভাষাটাকে শেখা। এর পরবর্তী কি হিন্দি ভাষা, মানে হিন্দি ভাষা তোমাকে জানতেই হচ্ছে। তারপরে কি ইংলিশ ভাষা। এই তিনটে ভাষা কিন্তু মানে প্রাথমিক শিক্ষায় কিন্তু বাধ্যতামূলক, যে এই প্রাথমিক শিক্ষা তুমি যদি গ্রহণ করতে চাও তাহলে এই তিনটে ভাষা মেনলি দরকার, এই তিনটে ভাষা লাগবে। তো এটা মেনলি কোঠারি কমিশনের মেনলি এই তিনটে ভাষাকে বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রাথমিক তথা উচ্চ প্রাথমিক যে শিক্ষা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমি এগুলো থেকে আলোচনা করলাম। এরপরে আরও কিছু সুপারিশ দিয়েছেন, সেই সুপারিশ সম্পর্কে আলোচনা করব। এখন পর্যন্ত আমরা জানলাম যে মেইনলি কোঠারি কমিশন কিন্তু দুটো স্তরের কথা বলেছেন, যে দুটো স্তরে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। তো মেইনলি হচ্ছে প্রাক প্রাথমিক তথা উচ্চ প্রাথমিক বা প্রাথমিক শিক্ষা বাদ দিয়েও এই দুটো শিক্ষা পরবর্তীতে, মানে এই দুটো শিক্ষা গ্রহণ করলো স্টুডেন্টটা, তার পরবর্তীতে হচ্ছে সে আরেকটা শিক্ষা গ্রহণ করবে, যেটা হচ্ছে কি উচ্চ প্রাথমিক, উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করবে, উচ্চ মাধ্যমিক। তাহলে শিক্ষার্থীকে বলা হলো যে দুটো শিক্ষা তুমি প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছো এবং প্রাথমিক শিক্ষাও তুমি গ্রহণ করেছো। এরপরে শিক্ষার্থীটা ভর্তি হবে কি উচ্চ মাধ্যমিক শিক্ষায় সে ভর্তি হবে। তো মেইনলি এই উচ্চ মাধ্যমিক যে শিক্ষাটা রয়েছে, মানে যে ক্লাসটা রয়েছে, সেই ক্লাসকে কিন্তু 2+ স্তর বলা হয়েছে। কি 2+ স্তর। তাহলে এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে কোঠারি কমিশন কি দ্বারা চিহ্নিত করেছেন? তাহলে 2+ স্তর দ্বারা কিন্তু চিহ্নিত করা হয়েছে। মানে 2+, আবার প্রশ্ন আসতে পারে যে 2+ স্তর কোন শিক্ষাকে বলা হচ্ছে? সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে 2+ স্তর কিন্তু বলা হচ্ছে। এবার এই যে উচ্চ মাধ্যমিক যে শিক্ষাটা আছে, যেটা হচ্ছে 2+ স্তর, এই 2+ স্তরের যে বইয়ের যে পাঠ্যক্রম, এই পাঠ্যক্রম কিন্তু দুটো বিষয় থাকছে। একটা হচ্ছে সাধারণ জ্ঞান, আর একটা বিষয় থাকছে যেটা হচ্ছে, একটা থাকছে সাধারণ জ্ঞান, একটা বিষয় থাকছে কি সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান থাকছে, আরেকটা হচ্ছে যেটা মেইনলি হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা বা কারিগরি শিক্ষা বা সেলফ ডিপেন্ড বা বৃত্তিমূলক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা। তো মেইনলি হচ্ছে এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষায় মেইনলি দুটো বিষয়কে নির্বাচন করা হয়েছে, যে দুটো বিষয় শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা লাভ করবে। কি কি? একটা হচ্ছে সাধারণ জ্ঞান, মানে যেটা পুঁথিগত শিক্ষা, আরেকটা কি বৃত্তিমূলক শিক্ষা, মানে যেই শিক্ষাগুলো শিক্ষার্থীদের পরবর্তীতে কাজে লাগবে। ধরো সেখানে হচ্ছে ভোকেশনাল স্কুলে শিখলো, কেউ সেলাই শিখলো, তো সেই সমস্ত কাজগুলো হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা। এই বৃত্তিমূলক শিক্ষাকে ইংলিশে কি বলা হচ্ছে? সেলফ ডিপেন্ড। কি সেলফ ডিপেন্ড, মানে নিজের আত্মবিশ্বাসী বা নিজের সমস্ত কিছু করাতে হচ্ছে সেলফ ডিপেন্ড, মানে নিজের ওপর কি ভরসা করা, সেলফ ডিপেন্ড। তো সেলফ ডিপেন্ড হচ্ছে কার অপর নাম? সেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার অপর নাম ইংরেজিতে।
এরপরে উচ্চ মাধ্যমিক শিক্ষাটা বাদ দিয়েও এই উচ্চ মাধ্যমিক শিক্ষায় মেনলি হচ্ছে কোঠারি কমিশন দুটো গেমের কথা বলেছেন। ছোট্ট করে বলে দিই যে দুটো গেমের কথা বলেছেন, একটা আউটডোর গেম, একটা ইনডোর গেম। আউটডোর গেম হচ্ছে যেগুলো আউট মানে কি বাইরে, কিসের বাইরে, ঘরের বাইরে যেগুলো খেলা হয়, বা হ্যাঁ স্কুলের বাইরে যেগুলো খেলা হয়, মানে স্কুল ঘরের যে রুমগুলো আছে সেগুলোর বাইরে যেগুলো খেলা হয়, যেমন কাবাডি, ক্রিকেট, ফুটবল, ঠিক আছে, রান করা, তো এই সমস্ত খেলাগুলো বাইরে খেলা হয়। আবার যদি আমরা ইনডোর গেম মানে ভেতরে যেগুলো ঘরে বসে খেলা হয় সেই গেমগুলোকে মেনলি দুটো গেমকে ভাগ করেছেন, একটা ইনডোর গেম, একটা আউটডোর গেম। তো ইনডোর গেম কি, ঘরের ভেতরে যেগুলো মানে খেলা হয়, তো মেনলি সেগুলো কি কি খেলা হয়, লুডো খেলা হয়, সেখানে ক্যারাম খেলা হয়, অথবা সেখানে যে তাস খেলা যেটাকে আমরা বলি সেটা খেলা হয়। তো সমস্ত কিছু এই যে ঘরগুলো, এই যে খেলাগুলো আছে সেগুলো মেনলি সেটাকে বলা হচ্ছে ইনডোর গেম। যেটা বাইরে খেলা হয় সেটা আউটডোর গেম, এবং যেটা ঘরে খেলা হয় সেটা হচ্ছে ইনডোর গেম। তো এই দুটো গেমকে মেনলি কোঠারি কমিশন কিন্তু ভাগ করেছেন। তো এই যে আমরা দেখলাম যে 2+ স্তরের কথা তিনি বলেছেন যে এই শিক্ষার্থীরা গ্রহণ করবে। প্রথমে প্রাক প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা, তারপরে প্রাথমিক শিক্ষা, তারপরে হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা। এরপরে পরবর্তীতে দেখা গেল যে ভারত সরকার একটা শিক্ষা কাঠামো কিন্তু কি করলেন, তৈরি করলেন। কিন্তু পরবর্তীতে দেখা কি গেল, মানে এই শিক্ষা কমিশনটা যে গঠন করলো তার পরবর্তীতে সেটা কি কার্যকরী হলো, সেটা যথাযথভাবে কি কার্যকরী হলো, বা এর কিছু কিছু কি পরিবর্তন হলো, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তিনি হচ্ছে তৈরি করেছিলেন, বা শিক্ষা কাঠামো যেটা সঠিকভাবে তিনি আর কি করেছেন, সেটা হচ্ছে শিক্ষা কাঠামোটা তৈরি করেছেন সেটা হচ্ছে কি প্রাক প্রাথমিক শিক্ষা, তাই না, প্রাক প্রাথমিক। তো সেই প্রাক প্রাথমিক যে শিক্ষাটা রয়েছে সেই প্রাক প্রাথমিক শিক্ষাকে তিনি তৈরি করলেন। এরপরের শিক্ষা কাঠামো কি প্রাথমিক। এই প্রাথমিকের পর কি প্রাথমিক শিক্ষা তারা গ্রহণ করলেন। এই প্রাথমিকের পর হচ্ছে উচ্চ প্রাথমিক, তারপরে কি উচ্চ প্রাথমিক। তো তিনি একটা শিক্ষা কাঠামো তৈরি করলেন যেটা হচ্ছে প্রথম কি প্রাক প্রাথমিক, তারপরে প্রাথমিক, তারপরে কি উচ্চ মাধ্যমিক। এই তিনটা স্তরের কিন্তু শিক্ষা ব্যবস্থার কথা বলেন, যে একটা শিশু প্রাক প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে, প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষাটা গ্রহণ করবে। তারপরে তার মূলত ডিগ্রি কমপ্লিট, মানে তার হচ্ছে পড়াশোনাটা কমপ্লিট হয়ে গেল। তো মেইনলি তার পরবর্তীতে দেখা যাচ্ছে, মানে হচ্ছে এই কোঠারি কমিশনের পরবর্তী স্টেপে দেখা যাচ্ছে যে একজন মানুষ রয়েছেন যার নাম কি ফ্রয়েবেল। এই যে ফ্রয়েবেল যিনি ছিলেন না, তিনি মনে করছিলেন যে এই যে প্রাক প্রাথমিক শিশুটা গ্রহণ করবে, এই যে প্রাক প্রাথমিক শিক্ষায় শিশুটা গ্রহণ হবে, মানে যেটার বয়স কত, মেনলি 2 বছর থেকে 5 থেকে 6 বছর, এটা বাদ দিয়ে দাও, ধরো 2 বছর। তো ফ্রয়েবেল কি মনে করলেন যে প্রাক প্রাথমিক শিক্ষায় যে শিশুটা একটু ভর্তি হবে, সেই শিশুটাকে যদি আমরা সেই পুঁথিগত বা বই থেকে না পড়িয়ে যদি আমরা তাকে খেলাধুলোর মাধ্যমে যদি শিক্ষাটা দান করি, তাহলে কীরকম হবে, তাহলে শিক্ষা ব্যবস্থাটা কী হবে, আরও উন্নত এবং ভালো হবে, শিশুটা খুব দ্রুত শিখতে পারবে। দেখো তুমি একটা শিশুকে যদি খুব কাছে বসে যদি তুমি ভীষণভাবে হচ্ছে তুমি রাগান্বিত হয়ে যদি পড়াও, তাহলে শিশুটা কিন্তু সহজে বুঝতেও পারবে না, পড়তেও পারবে না। আবার যদি সেই শিশুটাকেই যদি একটা দুটো বল দিয়ে বলো যে এটা কয়টা বল, একটা বল, এটা দুটো মিলে কয়টা বল, দুটো বল, তাহলে সেটা দেখে শিশুটা কিন্তু তাড়াতাড়ি শিখবে। তো তার লার্নিংটা, তার যে শেখাটা খুব শীঘ্রই হচ্ছে। তো ফ্রয়েবেল এমন একজন মানুষ ছিলেন যিনি ছোট বাচ্চাদের খেলার মাধ্যমে শেখার কথা বলেছিলেন, যে ছোট বাচ্চারা তারা খেলতে 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 শিখে যাবে কোনটা কি, তারা হচ্ছে পুঁথিগত শিক্ষাটাও যদি না শিখে খেলতে 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 তারা কিন্তু শিখে যাবে। এটা কে বলেছিলেন, ফ্রয়েবেল। তো ফ্রয়েবেল একটা শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন যেটা মূলত কিন্ডার গার্ডেন নামে পরিচিত। কি কিন্ডার গার্ডেন, এই কিন্ডার গার্ডেন, এই কিন্ডার গার্ডেন মানে কিন্ডার মানে কি শিশু, কিন্ডার মানে শিশু, আর গার্ডেন মানে কি আমরা জানি বাগান, তো শিশুদের বাগান, ঠিক আছে। তো ফ্রয়েবেল একটা শিক্ষা ব্যবস্থার কথা বলেন যে শিশুরা খেলতে 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 শিখবে, সেটা সেই শিক্ষা ব্যবস্থাটার নাম দেওয়া হলো কি কিন্ডার গার্ডেন। তারপরে কিন্ডার গার্ডেন কথার অর্থ কি শিশু বাগান বা শিশু উদ্যান। শিশু উদ্যান কেন বলা হচ্ছে শিশু উদ্যান, দেখো বাগান আমরা জানি, সেই বাগানে যখন আমরা কোনো ফুল গাছ লাগাই সেটা আমরা যত্ন সহকারে সেটা জল দিয়ে সার দিয়ে ছোট থেকে আমরা বড় করি, সেটা পরবর্তীতে সেটা ফুল, খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, তাই না। তো সেরকমই একটা শিশুকে বা একটা বাচ্চাকে খেলতে খেলতে খুব যত্ন সহকারে তাকে হচ্ছে শেখা, সেই জিনিসটা সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন মেনলি হচ্ছে
ফ্রয়েবেল তিনি মূলত শিশুর বাগান অর্থাৎ শিশুদেরকে কিন্তু খেলতে খেলতে যে শেখানোর যে ব্যাপারটা তিনি কিন্তু প্রথম তৈরি করেছিলেন। ঠিক আছে, তো কিন্ডারগার্টেন কথার অর্থ হচ্ছে শিশুর উদ্যান, শিশু উদ্যান। তো কিন্ডারগার্টেন তিনি কি বলেন যে শিশুরা প্রথমেই প্রাক প্রাথমিক শিক্ষায় ভর্তি হবে না, প্রথমেই তারা কোথায় ভর্তি হবে? কিন্ডারগার্টেনে। কোথায়? কিন্ডারগার্টেনে। কিন্ডারগার্টেনে এই প্রাক প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করার পর শিশুরা কোথায় ভর্তি হবে? এই হচ্ছে কিন্ডারগার্টেনে। তো প্রথমেই ফ্রয়েবেল বললো যে শিশুটা আগে প্রথমে নার্সারিতে পড়বে, মানে যেটা আমরা বলি ইউকেজি, একেজি, ঠিক আছে, ইউকেজি, কেজি, এলকেজি যেটা আমরা বলি। তো সেই নার্সারিতে প্রথমেই শিশুরা শিক্ষাদান করবে। তো ফ্রয়েবেল কি বলেন যে শিশুরা প্রথমেই কি করবে? নার্সারিতে পড়বে। নার্সারিতে পড়া হয়ে গেলে মানে ইউকেজি যেটাকে আমরা বলি এলকেজি, তো এলকেজিতে পড়া হয়ে গেল, তারপরে সে কিন্ডারগার্টেনে সে মূলত হচ্ছে কি করবে? গার্ডেন পড়াশোনা করলো, তারপরে প্রাইমারিতে পড়াশোনা করবে, মানে প্রাথমিক শিক্ষা হচ্ছে গ্রহণ করবে। তো মেইনলি হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষাটা প্রথমেই গ্রহণ করবে না, প্রথমেই সে কোথায় ভর্তি হবে? এটা হচ্ছে নার্সারিতে, তারপরে কি কিন্ডারগার্টেন, তারপরে কি প্রাইমারিতে, 3 নাম্বার প্রাইমারিতে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নার্সারি পড়ার পর শিশুটা কোথায় ভর্তি হবে? ঠিক আছে, সেটা হচ্ছে কিন্ডারগার্টেনে ভর্তি হবে। কিন্ডারগার্টেনের পর শিশুর যে কোন শিক্ষা গ্রহণ করবে? সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এই যে শিশুটা যে একটা শিশুকে তৈরি করা হলো, এই হচ্ছে মূলত শিক্ষা কাঠামো বা শিক্ষা পদ্ধতি, শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে কিন্তু তৈরি করা হলো। এবার এই যে শিক্ষা ব্যবস্থাটাকে সঠিকভাবে তৈরি করা হলো হচ্ছে এই যে শিক্ষা ব্যবস্থাটা তারা গ্রহণ করলো, কাঠামোটা তৈরি করলো, যে প্রাক প্রাথমিক সেটা যেই শিক্ষা, নার্সারি থেকে গেল হচ্ছে কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক থেকে আরও হচ্ছে পড়াশোনা করলো স্কুল বা উচ্চ মাধ্যমিক। তো এই পড়াশোনা করার পরে দেখো প্রত্যেকটা স্টুডেন্ট যথাযথভাবে পড়াশোনা করছে, এবং কে পড়াশোনায় বেশি ভালো সেটাকে দেখতে হবে, যে কে অ্যাকচুয়ালি পড়াশোনায় বেশি করছে কম করছে, সেটা দেখার জন্য কোঠারি কমিশন একটা পরীক্ষা কাঠামো বা পরীক্ষা পদ্ধতি গঠন করলেন। তিনি দেখলেন যে প্রত্যেকটা স্কুলে পরীক্ষা আলাদা আলাদা রকম হচ্ছে। তুমি যদি দেখো যে প্রত্যেকটা স্কুলে ক্লাস 6, 5 থেকে 8 পর্যন্ত স্কুলের নিয়মে পরীক্ষা হচ্ছে, স্কুল পরীক্ষা নিচ্ছে। তো কোনোটা স্কুলের পরীক্ষা কি হচ্ছে? কঠিন হচ্ছে, আবার কোনোটা স্কুলের পরীক্ষা সহজ হচ্ছে। তো মেইনলি যারা সহজ পরীক্ষা, যে স্কুলে সহজ প্রশ্ন হচ্ছে, তারা মেইনলি কি হচ্ছে? তারা বেশি নাম্বার পাচ্ছে। তো এইভাবে যোগ্যতা কিন্তু বিচার করতে পারছে না। তো সেটার জন্য যোগ্যতাটাকে মেইনলি কোন স্টুডেন্টটা একটু ভালো পড়াশোনা করছে, তো সেটা দেখার জন্য মেইনলি একটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি চালু করলো, যেটার নাম কি দেওয়া হলো? SAT। সেটা প্রথম চালু করেছিলেন হচ্ছে মেইনলি কোঠারি কমিশন। কোঠারি কমিশন কি চালু করলো? যে SAT পরীক্ষা পদ্ধতি চালু করলো, যেটার নাম কি? স্ট্যান্ডার্ডাইজ অ্যাচিভমেন্ট টেস্ট। এটা একটা শুরু করলো পরীক্ষা কাঠামো, মেইনলি হচ্ছে যোগ্যতা বিচার করার জন্য, যে কোন স্টুডেন্টটা একটু ভালো পড়াশোনা করছে সেটার জন্য। এই SAT থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে SAT থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নটা সেটা হচ্ছে এর পুরো নামটা মেইনলি ইম্পর্টেন্ট, সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নামটা কিন্তু লিখে নেবে। SAT এর পুরো নাম স্ট্যান্ডার্ডাইজ অ্যাচিভমেন্ট টেস্ট হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট, SAT এর পুরো নাম। আরেকটা পুরো নাম রয়েছে যেটা মেইনলি HS এর 3rd সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট, সেইটার পুরো নামটা NBAE এর পুরো নাম। এটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অ্যাডাল্ট এডুকেশন। এনতে কি? ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন। তো NBAE যে পুরো নামটা আছে এটাও কিন্তু 3rd সেমিস্টারের জন্য মেইনলি ইম্পর্টেন্ট। তো এটা মুখস্থ করে রাখবে, ন্যাশনাল বোর্ড অফ অ্যাডাল্ট এডুকেশন। বলি যে SAT যে ব্যাপারটা রয়েছে, মানে যে পরীক্ষা কাঠামোটা রয়েছে, এই পরীক্ষা কাঠামোটি কিন্তু প্রথম চালু হয়েছিল আমেরিকায়। যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা মেইনলি এই পরীক্ষাটা দিয়ে তারা মেইনলি বিশ্ববিদ্যালয় তথা বড় কোনো উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারতেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ। মেইনলি হচ্ছে কেমন লাগলো তোমাদের ক্লাসটা অবশ্যই জানিও, কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পরের ভিডিও তোমরা কি চাইছো, কি বিষয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, সেই বিষয়টা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? সবাইকে থ্যাংক ইউ।